আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। ম্যাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, 1.5 বছর আগে এই স্লোগান বাজারে ছেড়ে আমেরিকা জয় করেছেন ট্রাম্প। আমেরিকা ফার্স্ট এই স্বপ্ন বিক্রি করেছেন একেবারে পাকা ব্যবসায়ীর দক্ষতায়। আমেরিকা ফার্স্ট কথাটা শুনতে বেশ আকর্ষণীয়, তাই না? নিজ দেশের স্বার্থ সবার আগে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এই একটা নীতি কিভাবে আমেরিকাকে মাটিতে মুখ থুবড়ে ফেলে দিল এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনকে মহাকাশে তোলার সুযোগ করে দিল, সেটা কি কেউ ভেবে দেখেছেন? যে মুহূর্তে ওয়াশিংটন একের পর এক আন্তর্জাতিক টেবিল থেকে চেয়ার গুটিয়ে উঠে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে বেইজিং পেছনের দরজায় নয়, একেবারে লাল গালিচা বিছিয়ে সেই চেয়ারগুলোতে গিয়ে বসেছে। ফল, বিশ্লেষকরা এখন ঠাট্টা করে বলছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কার্যত পরিণত হয়েছে আমেরিকা লাস্ট নীতি আর চায়না ফার্স্ট নীতিতে। আর এর প্রভাব পড়ছে সারা দুনিয়ায়। তবে সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়ছে জানেন? পড়ছে ভারত, বাংলাদেশ সহ আমাদের এই দক্ষিণ এশিয়ায়। আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সামিটের দিকে চোখ রাখলেই মার্কিন পরাশক্তির আজকের দুর্বলতার ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে। ডলারের আধিপত্যে ধাক্কা দেয়া থেকে শুরু করে বিকল্প বিশ্ব মুদ্রা ব্যবস্থা তৈরির যে সুর এই সামিটে বাজতে চলেছে, তা বুঝতে পেরেই কি ঢাকা এখন ওয়াশিংটনের চোখ রাঙানি তোয়াক্কা না করে বেজিংয়ের দিকে ঝুঁকছে, ক্রমশই আরও ঘনিষ্ঠ হচ্ছে? বাংলাদেশ কি মার্কিন চাপকে হেলায় উড়িয়ে নিজের নতুন ভূরাজনৈতিক হিসেব মেলাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো অর্থনৈতিক খেলা? আজকের এই বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করব ওয়াশিংটনের কৌশলগত ভুল, ব্রিক্সের নতুন শক্তি এবং ঢাকার এই চরম ঝুঁকিপূর্ণ যে কিন্তু হিসেবি চাল, সেই চালের আসল গল্প। এবং এর সঙ্গে বলবো নতুন এই ভূ রাজনৈতিক খেলায় ভারত কি করছে। ভারত কি একজন দর্শক মাত্র নাকি খেলোয়াড়? কেমন খেলোয়াড় দেখব। ভূ রাজনীতিতে একটা পরম সত্যি নিয়ম আছে, সেটা হচ্ছে পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা বলে কিছু হয় না। আপনি যখন কোনো জায়গা খালি করবেন, অন্য কেউ এসে সেই জায়গা দখল করবেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন আমেরিকা ফার্স্ট স্লোগান তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু, ইউনেস্কো, মানবাধিকার পরিষদ এবং প্যারিস জলবায়ু চুক্তির মতো বহু পাক্ষিক প্ল্যাটফর্ম থেকে হাত গুটিয়ে নিয়ে চলে যাওয়া শুরু করলো, তখন ওয়াশিংটনের ভাবনা ছিল কি? ভাবনা ছিল আমেরিকার টাকা বাঁচল। আমেরিকা বাজে খরচ করে আমেরিকার আর লাভ নেই। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার টাকা বাঁচায়নি, বরং বিশ্ব মঞ্চে নিজের মোড়লগিরির অধিকার হারিয়ে ফেলেছে। একটু ভেবে দেখুন, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি কার হাতে গেল? কার হাতে? চীনের হাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আমেরিকার তহবিল বন্ধের হুমকির মুখে চীন সেখানে শত কোটি ডলার তার সহায়তা নিয়ে হাজির হলো। যে টাকা দেয় তার কথাই শোনে সবাই। আর তাই হুতে, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এখন চীনের খবরদারি। পশ্চিমা মিডিয়া
যাকে মার্কিন সার্বভৌমত্ব রক্ষার লড়াই বলছিল, আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিতদের কাছে তা ছিল ওয়াশিংটনের একপেশে আত্মঘাতী সিদ্ধান্ত। যে আন্তর্জাতিক ব্যবস্থাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নিজের হাতে গড়ে তুলেছিল, দুনিয়ার মোড়ল হয়েছিল, মাথা হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখান থেকেই তারা ট্রাম্পের নেতৃত্বে একে একে পিছিয়ে এলো, পদত্যাগ করলো। ফলে বৈশ্বিক নেতৃত্ব চীনকে থালায় সাজিয়ে উপহার দেয়া ছাড়া ওয়াশিংটন আর কিছুই করেনি। আর যখন আমেরিকা একা হয়ে পড়ছে, চীন তখন বিশ্বজুড়ে গ্লোবাল সাউথের ত্রাণকর্তা হিসেবে আত্মপ্রকাশ করছে। এখন আসা যাক সামনের সেপ্টেম্বরের সবচেয়ে আলোচিত যে ভূ রাজনৈতিক ইভেন্ট ব্রিক্স সামিট, তার কথা। ওয়াশিংটন এতদিন ব্রিক্সকে ঠাট্টা করে বলতো এটা একটা টক শো, অনিয়মিত আড্ডার ক্লাব, এই বলে অবহেলা করে এসেছে। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। ব্রিক্স এখন আর ওই ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এই 5 দেশের সংগঠন নয়। ব্রিক্স এখন সম্প্রসারিত হয়ে ব্রিক্স প্লাস হয়েছে। আরও অনেক দেশের মধ্যে এসছে, তার মধ্যে মুসলিম কান্ট্রির দেশগুলো আছে, কিন্তু আমেরিকা নেই। সম্প্রসারণের পর থেকে বিশ্ব অর্থনীতিতে এই জোটের যে জিডিপি, সেটা পিপিপির বিচারে আমেরিকার G7 জোটকে ছাড়িয়ে গেছে। অবস্থাটা বুঝলেন? আর সেপ্টেম্বরের এই সামিটে মূল আলোচনার বিষয় কি হতে চলেছে জানেন? ডলারাইজেশন বা বিশ্ব বাণিজ্য থেকে ডলারের একচ্ছত্র প্রভাব কমানো এবং স্থানীয় মুদ্রায় ব্যবসা পরিচালনা করা। যে মার্কিন ডলারের জোরে আমেরিকা পুরো বিশ্বের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, স্যাংশন সব চাপিয়ে দিয়ে এতকাল মোড়লি করে এখনো করছে, সেই ডলারের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আর এটা দাঁড়াবে তখন যখন ব্রিক্সের নিজের মুদ্রা হবে। আমেরিকা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে নিজেকে সরিয়ে নেয় বহু উন্নয়নশীল দেশ এখন বিকল্প আশ্রয়ের সন্ধানে। তারা দেখছে ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইত্যাদি পশ্চিমের সংস্থায় গেলে মেলে কড়া শর্ত, গণতন্ত্র রক্ষা হচ্ছে কিনা, আবার গণতন্ত্র নিজেরাই ধ্বংস করছে। তারপরে নানান নীতি শিক্ষার বক্তৃতা আর নিষেধাজ্ঞার হুমকি। অন্যদিকে ব্রিক্সের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারা দিচ্ছে অর্থনৈতিক সহায়তার বিকল্প রাস্তা। সেপ্টেম্বরের সামিটে যখন গ্লোবাল সাউথের বড় বড় দেশগুলো ডলারের বিকল্প ফ্রেমওয়ার্ক, ওই যে বললাম ব্রিক্স মুদ্রা, সেটা চূড়ান্ত করতে বসবে, তখন আমেরিকা আরও একবার অনুভব করবে যে তারা বৈশ্বিক ব্যবস্থার মূল কেন্দ্র থেকে কতটা দূরে ছিটকে চলে গেছে। ওয়াশিংটনের প্রশাসনিক মহলে এই ভীতি এখন স্পষ্ট। আর ঠিক এই সময়েই দক্ষিণ এশিয়ায় ঘটিয়েছে আর এক চাঞ্চল্যকর ঘটনা। এটা হলো ঢাকার হিসাব নিকাশ। ঢাকা, বাংলাদেশ। ওয়াশিংটনকে উপেক্ষা করে বাংলাদেশ বেজিংয়ের দিকে যাত্রা করেছে। অনেকে বলছেন আমেরিকার এই ক্রমহ্রাসমান প্রভাব এবং চীনের উত্থান দেখেই বাংলাদেশ বেজিংয়ের দিকে ঝুঁকে পড়ছে। আর সেটা করছে কিন্তু আমেরিকার চোখ রাঙানিকে অগ্রাহ্য করে। ইউনূস আমলে করা আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত গোপন চুক্তি, সেই চুক্তির শর্ত অস্বীকার করে। এই জন্য মুখোমুখি ধমকি দিতে সার্জিও গোর আসছেন ঢাকায়, কিন্তু লাভ হবে না। কেন? কারণ বাস্তবতা হলো এটাকে কেবল ঝোঁকা, তারা যে ঝুঁকছে বেজিংয়ের দিকে বাংলাদেশ, সেটা বললে ভুল হবে। এটি একটি চরম বাস্তবমুখী এবং ঠান্ডা মাথার কৌশলগত ভারসাম্য বা স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন করেই বাংলাদেশ এগিয়েছে। আসুন হিসাবটা একটু সহজ করা যাক।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থায়ন, যা তারা মেগা প্রজেক্টগুলোর মাধ্যমে বাস্তবায়ন করছে। চীন কোনো মানবাধিকার বা রাজনৈতিক কাঠামো কি আছে সে দেশে, সেসব ব্যাপারে ধারে না। তারা এই রাজনৈতিক কাঠামোর শর্ত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দেয় এবং সরাসরি প্রজেক্ট এক্সিকিউশন করার প্রস্তাব নিয়ে হাজির হয়। অন্যদিকে ওয়াশিংটন যখনই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে, তাদের ফোকাস থাকে নিরাপত্তা চুক্তি, নির্দিষ্ট রাজনৈতিক শর্ত অথবা গণতন্ত্র ও মানবাধিকারের নামে নিজেদের স্বার্থ বুঝে নেয়ার হুঙ্কার দেয়া। উন্নয়নশীল একটি দেশের জন্য কোনটা আগে প্রয়োজন? বন্দরের সক্ষমতা বাড়ানো নাকি ওয়াশিংটনের রাজনৈতিক লেকচার শোনা? উত্তরটা খুবই পরিষ্কার। আমেরিকার নিষেধাজ্ঞা বা চোখ রাঙানির ভয় বাংলাদেশ একেবারে উড়িয়ে দিচ্ছে না ঠিকই, তবে বাংলাদেশ এটাও বুঝে গেছে যে আজকের আমেরিকা আর 1990 সালের সর্বশক্তিমান আমেরিকা, এই দুটো একই দেশ নয়। চীন কেবল টাকা দিচ্ছে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার পক্ষে যেসব দেশগুলো আছে তাদের ওপর যে কোনো কূটনৈতিক চাপ ঠেকানোর জন্য বেইজিং হচ্ছে এখন ওই দেশগুলোর প্রধান ঢাল। তাছাড়া ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশ ইতিমধ্যেই সদস্যপদ গ্রহণ করেছে। এবারের ব্রিক্স সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, কারণ ভারত এবার হচ্ছে এই আয়োজনের আয়োজক দেশ। এর অর্থ হলো পশ্চিমের নিয়ন্ত্রিত বিশ্ব ব্যাংক বা IMF এর বিকল্প লাইফলাইন ঢাকা ইতিমধ্যেই পেয়ে গেছে। দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা প্রকল্প, লালমনিরহাট বিমানবন্দর, ড্রোন তৈরির কারখানা, মংলা বন্দর, SEZ, যুদ্ধ বিমান ক্রয়, বিশাল আর্থিক সাহায্য নিয়ে চীন তৈরি ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। প্রয়োজন হলে বাংলাদেশের পোর্শন। প্রশ্ন ওঠে, আমেরিকা কি হাত গুটিয়ে বসে থাকবে? ঢাকা যেভাবে বেজিংয়ের অর্থনৈতিক বলয়ে প্রবেশ করছে, ওয়াশিংটন কি তা নীরবে সহ্য করবে? একেবারে নয়। আমেরিকা ভালো করেই জানে বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কতটা কৌশলগত। ইন্দো প্যাসিফিক অঞ্চল বা ভারত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকাতে বাংলাদেশকে তাদের দরকার। কিন্তু আমেরিকার কৌশলগত সমস্যা হলো, তারা একদিকে বাংলাদেশকে কাছে টানতে চায়, আবার অন্যদিকে অভ্যন্তরীণ নীতিতে চাপ সৃষ্টি করে নিজেদের তৈরি শর্ত মানতে বাধ্য করে। চীনের নীতি এখানে সম্পূর্ণ আলাদা। চীন সরাসরি নীতি প্রয়োগ করে। সেই নীতিটা কি? আমাদের ব্যবসায় কোনো রাজনীতি থাকবে না, আপনার রাজনীতিতেও আমরা ঢুকবো না। এই নন ইন্টারফেয়ারেন্স পলিসি ঢাকার জন্য মার্কিন চাপের মুখে চীনের এই নীতি এক বড় রক্ষা কবচ। বাংলাদেশ খুব ভালো করেই জানে, আমেরিকা যদি অতিরিক্ত চাপ দেয় বা অর্থনৈতিক চোখ রাঙানি দেয়, তবে সম্পূর্ণ চীনা ক্যাম্পে যোগ দেওয়া ছাড়া ঢাকার সামনে কোনো পথ থাকবে না, আর সেটা ওয়াশিংটনের জন্য হবে আরও বড় বিপর্যয়। ফলে বাংলাদেশ আসলে আমেরিকার দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে। আমেরিকা হাত গুটিয়ে নিচ্ছে বলেই বাংলাদেশ অন্য বিকল্প পথগুলো খোলাখুলি ব্যবহার করার সাহস পাচ্ছে। কিন্তু দাঁড়ান, আমেরিকা পিছিয়ে যাচ্ছে আর চীন খালি মাঠ পেয়ে শুধু গোল দিয়ে যাচ্ছে। এই পুরো গল্পে বিশ্ব রাজনীতির আর এক প্রধান খেলোয়াড় কি আমরা ভুলে যাচ্ছি? ভারত। এই পুরো ভূ রাজনৈতিক দাবা খেলায় নয়াদিল্লির ভূমিকা ঠিক কি? একদিকে আমেরিকা যখন আন্তর্জাতিক মঞ্চগুলো থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে, সরিয়ে নিচ্ছে, আর অন্যদিকে চীন যখন অর্থশক্তির জোরে ছোট ছোট দেশকে নিজের অর্থনৈতিক জালে ফাঁসাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ভারতের সামনে এসেছে শতাব্দীর সবচেয়ে বড় কৌশলগত সুযোগ। ভারত এখন আর কেবল এশিয়ার একটি শক্তিশালী দেশ নয়, বরং পুরো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠস্বর এখন ভারত। কিন্তু কিভাবে? আসুন হিসাবটা মিলিয়ে নেওয়া যাক।
একটু ভেবে দেখুন, পৃথিবীর আর কোন দেশ আছে যা একই সাথে ওয়াশিংটনের নেতৃত্বে যে কোয়াড, সেই কোয়াডের প্রধান স্তম্ভ, আবার বেইজিং মস্কোর সাথে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো সংস্থায়ও সমান প্রভাবশালী? কোন দেশ? পৃথিবীতে একটাই দেশ, সেই দেশটার নাম ভারত। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা একে বলেন স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। আমরা আমেরিকার মধ্যেও নেই, আবার আমেরিকাও আমাদের শত্রু নয়, আবার আমরা ব্রিক্সের মধ্যেও আছি, অথচ আমরা ব্রিক্সেরও জন্যে আমেরিকাকে শত্রু বানাবো না। আমেরিকা যখন বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে গেল, তখন ভারত কিন্তু চীনকে পুরো ফাঁকা মাঠ দেয়নি। ব্রিক্সের মঞ্চে চীন যখন এই জোটকে অ্যান্টি ওয়েস্টার্ন বা পশ্চিমের বিরোধী একটা উগ্র ব্লকে পরিণত করতে চেয়েছিল, তখন ভারতই সেই লাগাম ধরে রেখেছিল। ভারতে স্পষ্ট বার্তা দিয়েছে ব্রিক্স পশ্চিমা বিরোধী নয়, বরং ব্রিক্স এরা অ্যান্টি ওয়েস্ট নয়, এরা নন ওয়েস্টার্ন, অর্থাৎ ওয়েস্টের বিকল্প। আমেরিকাকে চীনকে ঠেকানোর জন্য ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতকেই লাগবে। তাই ওয়াশিংটন যতই ঢাকার ওপর বা অন্যদের ওপর চটুক না কেন, দিল্লির কৌশলগত অবস্থানকে তারা কখনো অবহেলা করতে পারবে না। ফলে আমেরিকা ও চীনের এই তীব্র লড়াইয়ের মাঝে ভারত নিজেকে একটি অনন্য ব্রিজিং পাওয়ার বা সেতু তৈরির শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর এই সেতু বাংলাদেশের জন্য কোন বার্তা দেয়? সেই ইন্ডিয়া ফ্যাক্টর ও দক্ষিণ এশীয় ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ এবার দেখি। বাংলাদেশ যখন মার্কিন নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপের মুখে পড়ছে, আর চীন যখন বিপুল ঋণের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ঢাকার সবচেয়ে নিরাপদ এবং প্রাকৃতিক ভারসাম্য তৈরি করার জায়গার নাম হলো ভারত। বাংলাদেশের জন্য চীনের ঋণ অনেক সময় ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ, এই ঝুঁকি নিয়ে আসে, যা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, আর আমেরিকার এমনকি আমরা নেপালেও দেখেছি, মালদ্বীপে দেখেছি। আর আমেরিকার সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা রাজনৈতিক অস্থিতিশীলতার ভয় তৈরি করে আবার, যেটা শেখ হাসিনার পতনে দেখা গেছে। শেখ হাসিনার পতনের নাটের গুরু ছিল আমেরিকা। এই জায়গায় ভারত হলো ঢাকার জন্য সবচেয়ে বড় লাইফ লাইন। রুপি ও টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করা থেকে শুরু করে আঞ্চলিক কানেক্টিভিটি প্রকল্প, সব ক্ষেত্রেই ভারত বাংলাদেশকে বিকল্প একটি নিরপেক্ষ পথ দেখাচ্ছে। ঢাকা খুব ভালো করেই জানে চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়লে যেমন নিরাপত্তার ঝুঁকি থাকে, তেমনি ওয়াশিংটনের সব কথা মেনে চললে সার্বভৌমত্ব সংকটে পড়ে। ফলে দিল্লির সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেই বাংলাদেশ আসলে আমেরিকা ও চীন এই দুই পক্ষকেই নিজের সীমানার মধ্যে আটকে রাখার সুযোগ পাচ্ছে। সুতরাং হিসাবটা পরিষ্কার। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি যে শূন্যতা তৈরি করেছে, তা কেবল চীন পূরণ করছে না, বরং এই আন্তর্জাতিক ভাষায়, আন্তর্জাতিক যে দাবা খেলায়, সেখানে ভারত এখন এক মাস্টার স্ট্রোক খেলছে, যেখানে আমেরিকা বিচ্ছিন্নতাবাদী আর চীন আগ্রাসী, সেখানে ভারত নিজেকে তুলে ধরছে বিশ্ব বন্ধু বা সবার আস্থাভাজন অংশীদার হিসেবে। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সামনে এখন কেবল ওয়াশিংটন বা বেজিং, এই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়ার বাধ্যবাধকতা নেই। দিল্লির উপস্থিতিতে তারা এখন নিজেদের শর্তে খেলা পরিচালনা করতে পারছে। আমেরিকা, চীন আর ভারতের এই ত্রিমুখী মহানাটক শেষ পর্যন্ত কার চাল মাত হবে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে সেপ্টেম্বরের ঐতিহাসিক ব্রিক্স সামিটের দিকে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই খেলায়, দক্ষিণ এশিয়ার এই ক্ষমতার খেলায় ভারত কি সত্যিই চীনকে টেক্কা দিতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। ধন্যবাদ।